কাহিনী শুরুতে দেখা যায় সেই শীর্ষ খুনি প্রেসিডেন্টকে গুলি করার আগে ইচ্ছাকৃতভাবে গুলি করে এক দেয়ালে, কারণ সে দেখে নিচ্ছে বাতাসের গতি আর ঘূর্ণন গতির সাথে মিলিয়ে গুলির নিশানা ঠিক আছে কিনা। স্কেল হিসেব করে নেওয়ার পর খুনি আবার নিশানার ক্রস চিহ্ন নতুন করে সামঞ্জস্য করলো। এরপর আবার একটি গুলি চালালো, এইবার একেবারে নিখুঁত ভাবে সোজা কেন্দ্রে গিয়ে পড়লো। এবার আর কিছু করার দরকার নেই, শুধু মনোযোগ দিয়ে প্রেসিডেন্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। একবার প্রেসিডেন্টকে দেখা দিলেই ট্রিগার টিপে একটি গুলি আর মুহূর্তে শেষ করে দিল তার জীবন। প্রেসিডেন্টের বডিগার্ড সাথে সাথেই দূরবীন হাতে তুলে খুনিকে খুঁজতে শুরু করলো, কিন্তু সে তখনও হাতে স্নাইপার রাইফেল তুলে দাঁড়িয়ে ইচ্ছাকৃতভাবে দেখা দিচ্ছে যেন তাকে খুঁজে পাওয়া যায়। নিজেকে প্রকাশ হয়ে গেছে নিশ্চিত হওয়ার পর খুনি দ্রুত স্নাইপার রাইফেলটা ব্যাগে ভরে ফেললো। তারপর একটা টাইম বম বের করে সেট করে চলে গেল। সে ইচ্ছে করে দেখা দিচ্ছিল যাতে শুধু ঘরটি যখন টার্গেট হবে তখন অন্যদিকে তাদের নজর কম পড়বে আর সে সুন্দর মতো সেখান থেকে বের হয়ে যেতে পারবে। বের হওয়ার আগে সে একটা অ্যালার্ম বাজিয়ে দিল যাতে সব পুলিশের দৃষ্টি সেদিকে যায়, আর সে আগেই প্রস্তুত রাখা গাড়িতে উঠে হোটেল থেকে বেরিয়ে গেল। অবশেষে যখন পুলিশের গাড়ি এসে হাজির হলো, তারপর সে আবার ঘুরে গাড়ি নিয়ে পার্কিং লটে ঢুকলো, কারণ ওখানে তার পালানোর আসল গাড়িটা লুকানো ছিল। গাড়ি অদল বদলের পর যদিও প্রথম গাড়িটা সিসিটিভিতে ধরা পড়েছিল, তবুও পুলিশ তার কোনো খোঁজে পায়নি। যখন স্পেশাল ফোর্স ঘরে ঢুকলো তখনই বোমা ফেটে গেল। প্রচন্ড বিস্ফোরণে ঘটনাস্থলে সব ফিঙ্গারপ্রিন্ট ধ্বংস হয়ে গেল, আর যে গাড়িটাকে সে ঢাল হিসেবে ব্যবহার করেছিল সেটিও বিস্ফোরিত হয়েছিল। সে মুছে দিল তার রেখে যাওয়া সব চিহ্ন। খুনি যেন এক প্রেতাত্মা, যেন কোনোদিনই সে এখানে আসেনি। শহর থেকে বেরিয়ে যাওয়ার জন্য সহজ ছাড়া চেকপোস্টে পুলিশ আগের তুলনায় 3 গুণ বেড়ে গেছে। প্রতিটি গাড়ি খুঁটিয়ে তল্লাশি করা হচ্ছিল। আইনজীবীর বেশি ছদ্মবেশ নিলেও পুলিশ তাকে থামিয়ে বলল, গাড়ি থেকে নামো আর ট্রাঙ্কটা খুলে দেখাও। ফলাফল, পুলিশ সত্যি সেই ব্যাগটা খুঁজে পেল যেটার ভেতরে স্নাইপার রাইফেলটা রাখা ছিল। কিন্তু অবাক করা ব্যাপার, অনেকক্ষণ খুঁজেও পুলিশ শুধু বলল কোনো সমস্যা নেই। তারপর খুনি স্নাইপারকে ছেড়ে দিল। আসলে স্নাইপার রাইফেলটা সরাসরি ব্যাগে রাখা ছিল না, বরং খুনি এটাকে এমন ভাবে টুকরো টুকরো করে পাল্টে ফেলেছিল যেন সেটা ব্যাগের যন্ত্রাংশের সাথে পুরোপুরি মিশে যায়। ট্রলি ব্যাগের হ্যান্ডেল খুললে ওটা হয়ে যায় নিশানা করার স্কোপে, আবার ভেতরে সাপোর্ট ফ্রেম খুললে সেটা জোড়া লেগে যায় রাইফেলের বডিতে, আর শুধু জিপারের মাথাটা খুললেই তার হাতে তৈরি হয়ে যায় একটি সিঙ্গেল শট বন্দুক। 4টি চাকার ভেতরে লুকানো ছিল 4টি বুলেট। এই সেটআপটা এমন পর্যায়ে যে কেউ বুঝতেই পারবে না আসল স্নাইপার রাইফেলটা কোথায় রাখা ছিল। সংবাদটা পুলিশ সদর দপ্তরে পৌঁছাতেই পুরো জায়গা যেন বিস্ফোরিত হয়ে গেল, কারণ হোটেল রুম থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় 3815 মিটার, আর এদিকে বিশ্ব রেকর্ডও ছিল মাত্র 3540 মিটার। তাহলে খুনি নিঃসন্দেহে সেই লেভেলের একজন স্নাইপার। পুলিশ সদর দপ্তরেও আছে মামলার সমাধানকারী প্রতিভা, এই মেয়ে গোয়েন্দা লিজা। সে ঘটনাস্থলের সিসিটিভি পরীক্ষা করতে গিয়ে কিছু সূত্র খুঁজে পেল। গুলির ঘটনার ঠিক 2 মিনিট 52 সেকেন্ড পর একজন সম্পূর্ণ সজ্জিত মানুষ ট্রলি ব্যাগ টেনে বেরিয়ে যাচ্ছিল। স্পষ্টতই সেই খুনি হতে পারে। লিজা ফুটেজ থামিয়ে পাশের গাড়ির দৈর্ঘ্যের সঙ্গে মিলিয়ে বের করলো খুনির উচ্চতা। একইভাবে ট্রলি ব্যাগের সাইজও মেপে নিল। এখানেই বোঝা যায় এই মেয়েও কত বড় খেলোয়াড়। কিন্তু ব্যাপারটা স্পষ্টতই অস্বাভাবিক, কারণ ব্যাগটির উচ্চতা মাত্র 60 সেন্টিমিটার, আর এত দীর্ঘ দূরত্বে নিখুঁত শট নিতে চাইলে স্নাইপার রাইফেলের ব্যারেলের দৈর্ঘ্য অন্তত 1 মিটার হওয়া চাই। এর মানে খুনি অবশ্যই একটি মডিফাইড বন্দুক ব্যবহার করেছে, যেটা সে ওই ট্রলি ব্যাগের ভেতরে লুকিয়ে রেখেছিল। এই সূত্র থেকে মামলাটা অনেক সহজ হয়ে গেল, কারণ একদিকে যা পূরণ করবে সুপার লং রেঞ্জ শটের শত, আরেকদিকে যেটাকে আবার খুলে ব্যাগের ভেতরে লুকানো যাবে। এমন অস্ত্র পরিবর্তনে কাজ করে মাত্র কয়েকটা প্রতিষ্ঠান। এখন শুধু এই সূত্র ধরে এগোতে হবে, তাহলে নিশ্চিতভাবে বের করা যাবে আসল খুনিকে। এই সময়ে খুনি ইতিমধ্যে ব্রিটেনের মূল ভূখণ্ড ছেড়ে চলে গেছে। সে গণপরিবহন ব্যবহার করে নিজের বাড়িতে ফিরে এসে চলাফেরার সব চিহ্ন মুছে ফেলে, কিন্তু সে একেবারে টের পায়নি যে তার পরিচয় খুব শীঘ্রই ফাঁস হতে চলেছে। প্রতিদিনের মতোই সে ফিরে আসে শহরতলির বিশাল বাড়িতে, অস্ত্রগুলো ব্যাগে গুছিয়ে লুকিয়ে রাখে। অবশেষে স্ত্রীর সঙ্গে দেখা হতেই তার ঠান্ডার নির্মল মুখোশ মিলিয়ে যায়। সামনে আসে এক কোমল হাসি। স্ত্রী সবসময় ভেবেছে সে কেবল ব্যবসায়িক কাজ শেষে ফিরে আসে। সে কোনোদিনই ভাবতে পারেনি তার স্বামী আসলে একজন শীর্ষ খুনি। ঘরে ফিরে খুনি খুলে বসে আন্ডারগ্রাউন্ড ডার্কনেট, নিজের নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করবে আর নিতে চায় $3.75 মিলিয়ন চুক্তির টাকা। কিন্তু সেখানে টাকার বদলে লেখা ছিল মাত্র 2টি শব্দ। রাগে খুনির হাত কাঁপতে শুরু করে। সে প্রতিজ্ঞা করলো এই অকৃতজ্ঞ লোককে খুঁজে বের করবে আর তাকে দ্বিগুণ কষ্ট দিয়ে প্রতিশোধ নিবে। খুনি তৎক্ষণাৎ ব্যাংকে মেসেজ পাঠালো, জানতে চাইলো এই প্রিপেমেন্ট পাঠানো ব্যক্তির তথ্য, কিন্তু ব্যাংক থেকে জানানো হলো টাকার উৎস বিদেশ থেকে। তাদের পক্ষেও সঠিক পরিচয় যাচাই করা সম্ভব নয়। বাধ্য হয়ে খুনি আবার যাত্রা শুরু করলো জার্মানির উদ্দেশ্যে। সেখানে গিয়ে নিয়োগকর্তার আসল পরিচয় খুঁজে বের করতে হবে। এদিকে এখনো একদিনও বিশ্রাম নিতে পারেনি। এর মাঝেই আবার হঠাৎ করে বিদায় নিতে হলো। স্ত্রী অনিশ্চয় সত্ত্বেও তাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিল। সে গাড়ি থেকে নামা মাত্রই একটি ট্যাক্সি ডাকে, তারপর আঙুল থেকে আংটিটা খুলে ফেলে যাতে নিজের বিবাহিত পরিচয় আড়াল করা যায়। এরপর সে যায় নিজের ব্যক্তিগত গুদামে। সেখানে রাখা বিভিন্ন দেশের ভুয়া কাগজপত্র আর মুদ্রা উল্টে পাল্টে দেখে। শেষমেশ জার্মানির নথিটা বেছে নিয়ে বেরিয়ে আসে। কিন্তু যেটা সে ভাবতেও পারেনি, যখন আবার ট্যাক্সি ধরে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল ঠিক তখনই ঘটনা চক্রে ফিরে আসা স্ত্রী তাকে দেখে ফেলে। স্ত্রীর মনে হঠাৎই এক অশুভ পূর্বাভাস ভর করে। সে দ্রুত স্বামীর নম্বরে ফোন করে, কিন্তু মোবাইল দেখাই বন্ধ। এই অবস্থায় স্ত্রী ভাবে হয়তো তার স্বামী কোনো পরকীয়া জড়িয়ে পড়েছে। বাড়ি ফিরে সে পরিবারের কাছে দুঃখ প্রকাশ করে, আর তার ভাই প্রতিশ্রুতি দেয় সে অবশ্যই এই অন্যায়ের প্রতিশোধ নিবে। এদিকে এই সময়ের মধ্যে ম্যাট ইতিমধ্যেই জার্মানিতে পৌঁছে গেছে। এতক্ষণে আমরা জানতে পারলাম এই খুনি স্নাইপারের আসল নাম ম্যাট। সে গাড়ি চালিয়ে ব্যাংকের দিকে যাচ্ছিল। অস্বস্তি নিয়ে কল রিসিভ করার পর সে বুঝতে পারে এটি এক নতুন গ্রাহকের ফোন। গ্রাহক মানে যারা তাকে কাজ দেয়। সেই গ্রাহক কথা শুরুর আগেই ম্যাটকে $1 মিলিয়ন ট্রান্সফার করে নিজের আন্তরিকতা প্রমাণ করে। কিন্তু যখন টার্গেটের নাম জানালো হলো যে কিনা প্রযুক্তি কোম্পানি জায়ান্ট মাস্ক, ম্যাট দ্বিধায় পড়ে গেল। এমন একজন শক্তিশালী মানুষকে হত্যা করা সহজ নয়। তারা ঠিক করলো একটি রেস্তোরাঁয় দেখা করবে, কিন্তু মহিলাটি যখন সেখানে পৌঁছালো সেখানে কেবল একটি কাগজের টুকরো পেল যা ম্যাট রেখে গিয়েছিল। এটি আসলে কারো নজরদারি এড়ানোর জন্য নেওয়া কৌশল। ম্যাট সাক্ষাতের জায়গা বদলে দিল একটি পার্কে, আর সেখানেই সে আগে ভাগেই নিজেকে ছদ্মবেশে রূপান্তর করলো একজন টাক মাথার মধ্যবয়সী ভদ্রলোকের রূপে। ম্যাট ধীরে ধীরে মহিলার দিকে এগিয়ে যায়। চারপাশে অন্য কেউ নেই তার নিশ্চিত হওয়ার পর দুজন কথা বলা শুরু করে মূল্য দিয়ে। মহিলা ঠিক করেছিলেন
পারিশ্রমিক হিসেবে 5 কোটি মার্কিন ডলার দেবে। ম্যাট ঠিক করেছিল এই কাজটা শেষ করে সে আর কখনোই সব করবে না। যদিও ম্যাটের দাবি অতিরিক্ত মনে হচ্ছিল, কিন্তু মহিলার পেছনে ছিল এক শীর্ষস্থানীয় কর্পোরেট ফাউন্ডেশন। সে জানায় 28 তারিখে মার্কস একটি নতুন সফটওয়্যার প্রকাশ করবে, যার নাম হবে রিভার। ওই সফটওয়্যার বিশ্বজুড়ে সব ধনী ব্যক্তি সম্পদের তথ্য সবার সামনে বের করে দিতে পারবে। তাদের আর্থিক সম্পদ হয়ে পড়বে সবার সামনে উন্মুক্ত। তাই এর আগে যদি মার্কসকে হত্যা করা যায় তাহলে 10 কোটি মার্কিন ডলার দেওয়া কোনো ব্যাপারই না। ম্যাট মাথা চুলকায়, সে কখনো তাড়াহুড়ো পছন্দ করে না, কিন্তু দাঁত চেপে শেষমেশ রাজি হয়ে যায়। মহিলার সঙ্গে সঙ্গে 2 কোটি মার্কিন ডলার অগ্রিম দিয়ে দেয়। অপেক্ষা করতে থাকে ম্যাটের পরবর্তী পদক্ষেপের জন্য। তাদের পরবর্তীতে যোগাযোগ হবে রোডার নামক কোড নেমে। সঙ্গে তারা ম্যাটের কাছে একটি কোড নেম চায়। ম্যাট উত্তর দেয়, আমার কোড নেম হবে জ্যাকাল। টাকা এখন হাতে এসেছে, তবুও প্রতিশোধ নিতে হবে। ম্যাট নিজের পরিকল্পনা অনুযায়ী ব্যাংকে পৌঁছে যায়। সে জানতে চায় এই ভুয়া টাকা পাঠানোর অ্যাকাউন্ট সম্পর্কে। ম্যানেজার তাকে জানালো 37.5 লাখ এসেছে একটি কোম্পানির অ্যাকাউন্ট থেকে। বাকি তথ্য ম্যাটকে খুঁজে বের করতে হবে। ম্যাট অনলাইনে খুঁজে দেখে এই কোম্পানি হলো টুরিন কোম্পানির একটি সহযোগী প্রতিষ্ঠান, যার নিবন্ধন নেদারল্যান্ডে। এরপর সে টুরিন কোম্পানি খুঁজতে থাকে, দেখে এটি আবার ডুবোয়া কোম্পানি সহযোগী প্রতিষ্ঠান, যার নিবন্ধন ফ্রান্সে। কিন্তু ডুবোয়া কোম্পানিও আবার আরেকটি কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান, যার নিবন্ধন যুক্তরাজ্যে। ম্যাট ক্রমাগত খুঁজতে থাকে, যেন একটার পর একটা পেঁয়াজ। স্পষ্ট বোঝা যাচ্ছিল ভাড়াটির নিয়োগদাতা নিজের পরিচয় লুকাতে বেশ ওস্তাদ। তবে ম্যাটের বিশ্বজুড়ে বিভিন্ন দেশে অ্যাকাউন্ট ছিল। শেষ পর্যন্ত বের করে মূল নিবন্ধনের সূত্র। এটি একটি জার্মান স্থানীয় কোম্পানি। কোম্পানির প্রধান ব্যবসার মধ্যে ছিল তাদের বাৎসরিক অনুষ্ঠানের ছবি। ম্যাট পাগলের মতো খুঁজে খুঁজে সব ছবি ঘাটতে থাকে। অবশেষে অক্লান্ত চেষ্টার পর সে দেখতে পায় সেই মানুষটিকে, যে তাকে একসময় কাজ করিয়ে নিয়ে টাকা না দিয়ে উল্টা গালি দিয়েছিল। কিন্তু সে একদমই কল্পনা করেনি এই মানুষটি আসলে প্রেসিডেন্টের ছেলে। এবার বুঝি আসল খেলা শুরু হতে চলেছে। এক দফা তদন্তের পর ম্যাট জানতে পারে আগামী কালোই প্রেসিডেন্টের ছেলে যাবে তার বাবার শেষকৃত্যে। ম্যাট আগে ভাগে জায়গাটা ঘুরে দেখে নেয়। তারপর প্রেসিডেন্টের ছেলে ড্রাইভারকে পিস্তল তাক করে জিম্মি করে বাধ্য করে গাড়ির ট্রাঙ্কে ঢুকতে বলে। কিন্তু ট্রাঙ্কে শোয়া মাত্রই ম্যাট বিন্দুমাত্র দ্বিধা না করে গুলি চালায়। ফলে লাশ বহনের ঝামেলা সহজে এড়ানো গেল। এরপর সে বিলাসবহুল গাড়িটা নিয়ে যায় ড্রাইভারের বেশ ধরে। গাড়ির বহরের সাথে মিশে যায় প্রেসিডেন্টের অন্ত্যেষ্টি ক্রিয়ার পথে। অন্ত্যেষ্টি শেষ হওয়ার পর প্রেসিডেন্টের ছেলে কিছুই না জেনে গাড়িতে উঠে বসলো। আর ম্যাট তখনই গাড়ির বহরের সঙ্গে মিশে গেল। সুযোগের অপেক্ষায় থাকলো। রাস্তা জুড়ে সে বারবার প্রেসিডেন্টের ছেলের সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু তার কথায় প্রেসিডেন্টের ছেলে বিরক্ত হয়ে পড়ে। সরাসরি জিজ্ঞেস করে বসে, তুমি কি আর কাজ করতে চাও না? ম্যাট হালকা হেসে এক গুলিতে শেষ করে দেয় তার দেহরক্ষীকে। তারপর এক্সিলারেটরের চাপ দিয়ে গাড়িকে ডান দিকে স্লাইড করিয়ে বহর থেকে আলাদা করে নেয়। প্রেসিডেন্টের ছেলে ভয়ে প্রায় অজ্ঞান হওয়ার উপক্রম। তাড়াহুড়ো করে ফোন তুলে সাহায্য চাইতে থাকে। ম্যাট তাকে থামানোর জন্য গাড়িটাকে বেপরোয়া ভাবে ঘোরাতে থাকে। প্রেসিডেন্টের ছেলে মাথা ঘুরিয়ে অস্থির হয়ে গেল। ম্যাট সুযোগ নিয়ে জোরে ধাক্কা মেরে ফোনটা ফেলে দিতে বাধ্য করে, কিন্তু এই চালাকি গাড়িকে নিয়ন্ত্রণহীন করে ফেলে। এক পথচারীকে ধাক্কা মেরে গাড়ি প্রায় উল্টে যাচ্ছিল। ম্যাট তাড়াহুড়ো করে গাড়িকে একটি সরু গলিতে ঢুকিয়ে নেয়, কিন্তু দুর্ভাগ্যবশত একটি গাড়ি তার পথ আটকে দেয়। এখন পালানোর সুযোগ আর নেই, কারণ পিছন থেকে তাড়া করা দল এসে গেছে। একজন শীর্ষ দেহরক্ষী গুলি চালিয়ে ম্যাটের এক চাকা উড়িয়ে দেয়। পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। ম্যাট মরিয়া হয়ে গাড়ি চালিয়ে ঢুকে পড়ে ফুটপাতে। ঠিক সময়ে সুযোগ বুঝে একটি লোহার সাপোর্ট কাঠামোয় ধাক্কা মারে। ফলে পিছনে তাড়া করা গাড়িগুলো বাধার মুখে পড়ে যায়। অবশেষে যখন চাষের কাছাকাছি পৌঁছে নিরাপদ নিশ্চিত হলো, সে গাড়ি থামায়। প্রেসিডেন্টের ছেলে তখনই বুঝতে পারে এই লোকটা আর কেউ নয়, বরং সেই ভাড়াটের শীর্ষখুনি স্নাইপার, যাকে সেই একসময় ভাড়া করেছিল। স্নাইপার তার চুক্তি অনুযায়ী প্রেসিডেন্টকে অর্থাৎ তার বাবাকে হত্যা করেছিল। ভাবা যায়, দেখেছে নিজের ছেলেই বাবাকে হত্যা করার জন্য স্নাইপার ভাড়া করেছিল। তার কপালে তো দুঃখ আছে, কিন্তু প্রেসিডেন্টের ছেলে নিজের নিরাপত্তা ও দেহরক্ষীদের শক্তির ভরসায় ভাবতেই পারেনি যে আজ একই স্নাইপারের নিশানায় সেই পরিণত হবে শিকারে। ইচ্ছে করেই সে বাকি টাকার পরিশোধ করে নাই, তার উপর আবার গালিগালাজ করে মেসেজ পাঠিয়েছিল। কিন্তু এখন বন্দুক মাথায় ঠেকতেই ভয়ে কাঁপতে কাঁপতে টাকা দেওয়ার কথা বললো। কিন্তু এই কাজটা তখন আর টাকার ব্যাপার ছিল না, কারণ এত বছরেও কেউ কোনোদিন সাহস করে এই শীর্ষ স্নাইপার খুনি ম্যাটকে অপমান করার দুঃসাহস দেখায়নি। সেই প্রথম, আর সেই হবে শেষ। এটা বলেই ম্যাট একটা গুলি চালালো। গাড়ি থেকে নেমে সে খুলে ফেললো চালকের ছদ্মবেশ। তারপর গাড়ির ডিকি খুলে আগে থেকে রাখা নতুন পোশাক পরে নিল। আবারও আগের কৌশল ব্যবহার করে গাড়ির ভেতরে টাইম বোমা বসালো। এরপর আগেই ঠিক করে রাখা চার্চের ভেতরে ঢুকে দরজা শক্ত করে বন্ধ করে দিল। এদিকে দেহরক্ষীরা বাধা কাটিয়ে অবশেষে ঘটনাস্থলে পৌঁছালে গাড়িটা জোরালো বিস্ফোরণে উড়ে গেল। ম্যাট এভাবেই সফলভাবে পালিয়ে গেল। তার প্রতিশোধ পূর্ণ হলো। হোটেলে ফিরে এসে সে ফোন অন করলো। সব ডেটা মুছে ফেলার জন্য প্রস্তুত হচ্ছিল, কিন্তু তখনই অপ্রত্যাশিত ভাবে তার স্ত্রী ফোন এলো। ম্যাট আর উপায় না দেখে কল রিসিভ করলো, কারণ স্ত্রী সাধারণত তার অফিসিয়াল ট্রিপের সময়ে কখনো ফোন দিত না। কিন্তু এইবার ফোন করার কারণ ছিল স্ত্রীর সন্দেহ হয়েছে ম্যাটের অন্য কারোর সাথে চক্কর আছে। সেদিন এয়ারপোর্টে ম্যাটকে বিদায় দিয়ে আসার পর সে আবার ম্যাটকে রাস্তার পাশে একটি ট্যাক্সিতে চলতে দেখেছিল, অর্থাৎ নিশ্চিত ভাবেই ম্যাট তার কাছ থেকে কিছু লুকাচ্ছে আর খারাপ কিছু করছে। কিন্তু ম্যাট কি আর খোলাখুলি বলে দিতে পারে যে সে আসলে এক প্রেসিডেন্টকে হত্যা করেছে, সঙ্গে তার ছেলেকেও মেরেছে? তাই ম্যাট মিথ্যা বলল, নিশ্চয়ই তুমি অন্য কাউকে দেখেছো। এরপর সে সঙ্গে সঙ্গে ভিডিও কল চালু করলো, যাতে স্ত্রী এমি দেখে নিতে পারে হোটেলের ভেতরে অন্য কোনো মেয়ে আছে কিনা। এমিকে দেখানোর জন্য 360 ডিগ্রি কোণে পুরো রুমটা ঘুরে দেখালো। সত্যি আর কাউকে পাওয়া গেল না, তবু তার সন্দেহ দূর হলো না। সে স্পষ্ট জানালো সে অল্প সময়ের মধ্যেই আমস্টারডামে ম্যাটের কাছে চলে আসবে। ম্যাট শুনে না করলো। সে বলল সে ভীষণ ব্যস্ত, একেবারে সময় নেই স্ত্রীকে সঙ্গ দেওয়ার। তার কথাবার্তা ছিল কেবল অজুহাত আর প্রত্যাখ্যান। শেষমেশ তাদের ফোনালাপ শেষ হয় মনোমালিন্য নিয়ে। এমি বুঝতে পারলো তার স্বামী নিশ্চিত কিছু লুকাচ্ছে, তাই সে ম্যাটের অফিসের নানান কাগজপত্র ঘাটাঘাটি শুরু করলো এবং শেষমেশ এক গাদা ফাইলের ভেতরে খুঁজে পেল এই বাড়ির ডিজাইন ম্যাপ। মেপে মেপে ভালো করে দেখতেই চোখ কপালে উঠলো, কারণ নকশায় এমন এক জায়গা আছে যা সে কখনো দেখেনি। মনে হলো অফিসের আয়নার পেছনে জায়গাটা লুকানো আছে। সে তার ভাইকে বলল জোরে ধাক্কা দিতে। অবিশ্বাস্য ভাবে সত্যি একটা গোপন দরজা বেরিয়ে এলো। সেই দরজাটা আবার কোড লক দিয়ে সুরক্ষিত। তার ভাই একটা ড্রিল বের করে জোর করে দরজাটা ভেঙে ফেললো। ভেতরে ঢুকতে চোখে পড়লো বিভিন্ন দেশের পাসপোর্ট আর মুদ্রা, অসংখ্য অস্ত্র আর গোলাবারুদ, এমনকি ছদ্মবেশের জন্য ব্যবহৃত নানা রকমের মুখোশ ও ছাঁচ। এমনি বুঝতে পারলো তার স্বামী আদৌ কোনো ব্যবসায়ী নয়, বরং এক গোপন শীর্ষ খুনি। সেই সময়ে
ভয়ে ম্যাটের মোবাইলে অ্যালার্ম বেজে উঠলো। তার অস্ত্রাগারে কেউ ঢুকে পড়েছে। মোবাইলের স্ক্রিনে দেখে সে বুঝলো ওরা আর কেউ নয়, বরং তার স্ত্রী আর তার পরিবার। ম্যাটের মাথায় হাত। পরিবারকে হারাতে না চাইলে তাকে অবশ্যই দ্রুত মাস্ককে হত্যার অর্ডার ক্যান্সেল করতে হবে। সব কাজ গুছিয়ে অবসর নিয়ে তারপরে স্ত্রীর কাছে গিয়ে তাকে বোঝাতে হবে। কিন্তু ঠিক তখনই মনোযোগ হারিয়ে সে ধাক্কা খেয়ে বসলো এক বিশাল ট্রাকের সঙ্গে। সে তাড়াতাড়ি নেমে এসে ক্ষমা চাইলো আর বলল টাকা দিয়ে মিটমাট করতে, যাতে পুলিশ ডাকা না হয়। কিন্তু ট্রাক চালকের আচরণ ছিল ভয়ঙ্কর খারাপ। সে জোর করে পাশ দিয়ে যাওয়ায় এক পুলিশ গাড়িকে ডেকে দিল। ট্রাক চালক ভাবতেও পারেনি যে লোকটার সঙ্গে ঝামেলা জড়িয়েছে সে আসলে একজন শীর্ষ খুনি। পুলিশ ট্রাঙ্ক খুলতে ভেতরে অস্ত্রভর্তি ব্যাগ দেখে অবাক হয়ে যায় আর পরের মুহূর্তে ম্যাট পুলিশকে গুলি করে। সে তাড়াতাড়ি অস্ত্রটা ট্রাক চালকের হাতে ধরিয়ে দিল। দেখে যেন এমন মনে হয় পুলিশ ও ট্রাক চালক একে অপরকে গুলি করেছে। এমন মনে হবে যেন সে নিজেই সেখানে উপস্থিত ছিল না। মাস্ক শীঘ্রই টালিনে একটি প্রকাশনা সম্মেলন করতে আসবেন। ম্যাট আগেই মঞ্চে এসে ঘরটা পরিদর্শন শুরু করলো। কোথায় সুবিধা করে কাজটি করা যাবে তা খুঁজতে আসলো। ঢোকার সময় ইচ্ছাকৃতভাবে একটি ধাতব ওয়ালেট পকেটে ঢুকিয়ে নিয়ে সফলভাবে সিকিউরিটি স্টাফের সঙ্গে কথা বলে নিল। ভেতরে ঢুকে মিউজিক উৎসবের কোলাহলের আড়ালে জায়গাটি ভালো করে পর্যবেক্ষণ করলো। তার লক্ষ্য হলো মাথার উপরে ঝুলানো বিমে একটি খালি জায়গা খুঁজে বের করা, যেখানে স্টেজ লাইটিং পারফরমেন্সের জিনিসপত্র রাখা হয়। তাই সে চুপি চুপি উপরে উঠলো। কয়েকজন স্টাফও কিছুক্ষণ আগে কাজ শেষ করে গিয়েছিল। তারা চলে যাওয়ার পর সে লকপিক বের করে তালাবদ্ধ কভারের তালা খুলে পারফরমেন্স প্রপের মধ্যে ঢুকে পড়লো। সেখানে সঠিক অবস্থান পেলে এক গুলিতে স্টেজের যে কোনো মানুষের উপর নিশানা করা সম্ভব। সে ফোন বের করে দ্রুত মাপার চেষ্টা করলো, কিন্তু ব্যাক স্টেজের কর্মীরা ডিভাইস চালু করে দেখছিল সব ঠিকঠাক আছে কিনা। ফলে ওই প্রপ হঠাৎ করে সরে গেল। পরে যেতে যেতে সে কিছু তা ধরে নেয়, কিন্তু ফোনটা হাত থেকে নিচে পড়ে যায়। ভাগ্যবশত স্থানটির কোলাহল অত্যাধিক ছিল, তাই কেউ তার উপস্থিতি টের পায়নি। নিচে নেমে সে আগে সেই কর্মীদের খুঁজলো, তাদের অনুরোধ করলো হারিয়ে যাওয়া একটি ফোন খুঁজে পেতে সাহায্য করতে। তাদের একজন ফোনটা খুঁজে দিল। ফলে কথা বলতে বলতে তারা বন্ধুর মতো হয়ে গেল। ম্যাট বুদ্ধি করে তার নাম্বারটাও নিয়ে নিল। এর ফলে সে কিছুটা সুবিধা পেতে পারে এই ভেবে স্থান ও পরিচয় ঠিক হয়ে গেছে। এবার শুধু অস্ত্রের ব্যবস্থা করলেই হবে। সে ধাতব অস্ত্রগুলো নিয়ে নিরাপত্তা চেক করা যন্ত্র পার করতে পারবে না। এটার মানে হলো তার ব্যবহার করা স্নাইপার রাইফেলটি প্লাস্টিকের হতে হবে এবং আকারে যথেষ্ট ছোট হতে হবে, যাতে সে সেটা নিয়ে স্টেডিয়ামে ঢুকতে পারে। এমন সময় তার চোখ পড়লো এক ভাঙা পায়ের মহিলার উপর। অস্ত্র নির্মাতা তার আইডিয়ার উপর ভিত্তি করেই 3D প্রিন্ট করে একটি প্লাস্টিকের স্নাইপার রাইফেল বানালেন। আর যন্ত্রগুলো আলাদা করলে একজোড়া জুতোর মতো হয়ে যায়। শেষমেশ এগুলোকে ব্যান্ডেজে বেঁধে বা আঘাতপ্রাপ্ত একটি রোগীর নকশায় সাজালে নিরাপত্তাকে বোকা বানিয়ে সহজেই ভেন্যুতে ঢুকতে পারবে। নতুন স্নাইপার যাচাই করার জন্য ম্যাট ফলের দোকান থেকে একটি তরমুজ কিনে আনলেন। তরমুজটিতে চোখ, কান এবং নাক এঁকে একটি গাছে ঝুলিয়ে দিলেন। এরপর ছাদ থেকে মঞ্চ পর্যন্ত যে দূরত্বটি ছিল সেটি হিসাব করে ম্যাট একটি দড়ি দিয়ে স্নাইপার বন্দুক অন্য একটি গাছে বেল্টের মতো করে ঘুরিয়ে স্থায়ী করে নিলেন। এরপর এইম করে তরমুজের দিকে গুলি ছুড়লেন। প্রথম শটে আঘাত করতে সক্ষম হলেন, কিন্তু নিশানা একদম ঠিক জায়গায় লাগেনি। ম্যাট সূক্ষ্মভাবে দৃষ্টি সামঞ্জস্য করে আরো একটি শট নিলেন এবং এবার তরমুজের আগা মাথার উপরের অংশ সম্পূর্ণভাবে ছিন্নভিন্ন করে দিলেন। সবকিছু প্রস্তুত। ম্যাট এখন এই রোমাঞ্চকর অভিযান শুরু করতে যাচ্ছে। তবে প্রশ্ন হচ্ছে ম্যাট এবার যাকে মারতে যাচ্ছে তাকে কি আদৌ মারতে সক্ষম হবে? এদিকে তার স্ত্রী এমিও তার পেছনে লেগে আছে। এরপর কি হবে তা আমরা পার্ট 2 তে দেখবো, কেননা এটা একটা সিরিজ আকারের মুভি। তাই পরের পার্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের পার্টে খুব শীঘ্রই। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।